হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমরা একটি ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। আর সেই টপিকটি হলো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কানেক্টরস অংশ। সো আজকে আমরা এই সেন্টেন্স কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস এগুলোর বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। লাইক যে কোনগুলো কানেক্টরস, এগুলো আমরা কিভাবে চিনব, আর পরীক্ষায় এগুলো কিভাবে আসবে, এবং কিছু রুলস নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাস শুধু এই বেসিক বিষয় নিয়ে আলোচনা হবে, এবং আজকের ক্লাসের পরে এর পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসে 2টা করে বুট কোশ্চেন বাংলা সহ প্র্যাকটিস করানো হবে, এবং এরকম ভাবে বুট কোশ্চেন মোট 30টি প্র্যাকটিস করাবো। সো দেখা যাবে যে এই 30টি কোশ্চেন প্র্যাকটিস ভালোভাবে করতে পারলে সেন্টেন্স কানেক্টরস যে কোনো জায়গা থেকে যে কোনো পরীক্ষায় যদি কানেক্টরস নিয়ে প্রশ্ন আশা করা যায় পারা যাবে, এবং আমি মনে করি যে এইচএসসিও ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমরা এটা নিয়ে আলোচনা করব, আর আমরা 30টা বুট কোশ্চেন মোট হয়তোবা 10 থেকে 15টা ক্লাস হবে। সো 10 থেকে 15টা ক্লাসের পরে লাস্টের যেটা ক্লাস হবে সেইখানে আমরা 30টা বুট কোশ্চেনেরই অ্যান্সার সহ পিডিএফ দিয়ে দেওয়া হবে, যাতে করে পরবর্তীতে যদি তোমরা প্র্যাকটিস করতে চাও সো এই পিডিএফ দেখে প্র্যাকটিস করতে পারবে এবং উত্তরও মিলিয়ে নিতে পারবে। সো দেখো, আমরা সেন্টেন্স কানেক্টরস নিয়ে যদি আলোচনা করি, সো প্রথমেই আমাদের জানতে হবে যে সেন্টেন্স কানেক্টরসটা আসলে কি। সো দেখো, সেন্টেন্স কানেক্টরস বলতে সেই শব্দ বা শব্দগুচ্ছকে বোঝায় যা সেন্টেন্সে কনজাংশনের ন্যায় কাজ করে, এবং দুটি বা ততোধিক শব্দগুচ্ছ বা উপবাক্যকে যুক্ত করে, মানে ফ্রেজ ক্লজকে যুক্ত করে। সো আমরা তো জানি যে ফ্রেজ এবং ক্লজ কি। ফ্রেজ হলো যে যেইখানে শব্দগুচ্ছ মানে একের অধিক শব্দগুচ্ছ থাকবে, বাট সাবজেক্ট ও ভার্ব থাকবে না। যেমন ভেরি ফাস্ট এখানে কিন্তু একের অধিক মানে 2টা শব্দ না, সো এটাকে বলা হয় শব্দগুচ্ছ। সো এখানে যেহেতু সাবজেক্ট এবং ভার্ব নেই, সো এটাকে বলা হয় ফ্রেজ। এখন উপবাক্য কি বা ক্লোজ কি? এখন ক্লজ হলো যে যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। যেমন আমি বললাম না ভেরি ফাস্ট, তার আগে যদি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব লাগাই, যেমন হি রানস ভেরি ফাস্ট, মানে কি একটা সাবজেক্ট বসাইলাম একটা ভার্ব বসাইলাম, হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। সো এইখানে এটাকে বলা হয় ক্লজ। সো আমরা আশা করা যায় যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা বুঝছি। সো এখন হলো ফ্রেজ এবং ক্লজকে যে যুক্ত করে এটাকে বলা হয় কানেক্টরস, বা কানেক্টরগুলো ফ্রেজ ক্লজ শব্দগুচ্ছ এগুলোর মধ্যে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করে। সো এগুলোকে যুক্ত করে, সো এগুলো আমরা জানবো। সো প্রথমে দেখি যে এইচএসসি পরীক্ষার নম্বর বন্টনের ক্ষেত্রে, সো এইখানে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হবে 0.5, মোট নাম্বার থাকবে 5 এর মধ্যে। সো দেখো, এখন কানেক্টরস শেখার জন্য 3টি জিনিস জানতে হবে। সো প্রথমত হলো যে কানেক্টরস কতগুলো আছে বা কি কি কানেক্টর গুলো চিনতে হবে আর কি, ঠিক আছে। আর কিছু রুলস দেখতে হবে। সো রুলস গুলো মনে রাখতে হবে, এরকম না যে তোমার রুলস গুলো যেইগুলো দিছি তো সেইগুলো যদি আমরা একবার দেখে আইডিয়া নেওয়া, সো আইডিয়া নিলে হয়ে যাবে, মুখস্থ করতে হবে যা মনেই রাখতে হবে, সো এরকম না। দেন ভোকাবুলারি বা বাংলা ট্রান্সলেশন যে বেশি বুঝতে পারবে, সো তার কানেক্টরস এর উপর দক্ষতা অনেক ভালো হবে বা বৃদ্ধি পাবে। সো এখানে আর সবচেয়ে বড় কথা হলো কানেক্টরস পাওয়ার জন্য যত বেশি প্র্যাকটিস করা যায়, যত বেশি প্র্যাকটিস করবে কানেক্টর তার কাছে তত ইজি মনে হবে। শুধু কানেক্টরই না, গ্রামারের সকল কিছু যত প্র্যাকটিস করবে তত তার কাছে ইজি মনে হবে। সো আমরা এখন জানবো যে কানেক্টরস কোনগুলো। সো এগুলো অনেকেই কানেক্টরই জানে না, কানেক্টর কোনগুলো সেটাই জানে না। সো অ্যান্সার করবে কেমনে? সো কানেক্টর গুলো প্রথমে আমাদের চিনতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো দেখো, কানেক্টরস গুলো চিনি আমরা। কানেক্টরস মূলত কনজাংশন এছাড়াও রিলেটিভ প্রোনাউন আরো কিছু আছে। সো দেখি আমরা যেগুলো
শব্দগুচ্ছকে যুক্ত করে। সো এখানে অ্যান্ড আছে, অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ, সো এদের মিনিংও জানতে হবে। সো অ্যান্ড মানে কি এবং, তারপর মোরেভার বা বিসাইড, সো অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয়, এর অর্থ আমাদের অবশ্যই জানতে হবে। সো এর অর্থ হলো এছাড়াও। এখানে দেখো অলসো, এটাও কানেক্টর হিসেবে কাজ করে। ও আর সিমিলারলি একইভাবে, ইনক্লুডিং মানে হলো অন্তর্ভুক্ত, বাট অর্থ হলো কিন্তু, ইয়েট বা স্টিল তথাপি বা তা সত্ত্বেও। সো এখানে ইয়েট বা স্টিল যে কোনো একটা জানলেই হয়ে যাবে। সো যখন তোমরা কানেক্টরসে অ্যান্সার করবে, অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ, মোরেভার বা বিসাইড যে কোনো একটা দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। সো প্রত্যেকটাই জানার কোনো দরকার নাই বা মনে রাখার কোনো দরকার নাই। সো দেন তারপরে দেখো ইয়েট বা স্টিল তথাপি বা তা সত্ত্বেও, দো অলদো যদিও, এছাড়াও আরো আছে যে ইনস্পাইট অফ। সো এখানে ইয়েট বা স্টিল হতো তা সত্ত্বেও, আবার ইনস্পাইট অফ বা ডিসপাইট সত্ত্বেও। তো ইনস্টেড মানে পরিবর্তে, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, অর আছে মানে হলো অথবা, হাউএভার যাই হোক, দেন যে, সিন্স বা অ্যাজ, অথবা এটা হলো এখানে যেহেতু, বিকজ বা ফর, এখানে এটা হলো কারণ। সো এখানে দেখো ফর প্রিপোজিশনের ক্ষেত্রে কিন্তু জন্য, সো এটা কিন্তু কানেক্টর হিসেবে কাজ করে। যখন কানেক্টর হিসেবে কাজ করবে তখন এর অর্থ হবে কারণ, ঠিক আছে। দেন দেখো এজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি মানে কি, ফলস্বরূপ, যার ফলে, সব শেষে, এরকম। তারপরে সো বা দেয়ার ফল, সুতরাং অতএব। সো আমরা এগুলো বাচ্চা কাল থেকেই মানে এগুলোর অর্থ জানি আর কি, হ্যাঁ। সো এগুলো চিনতে হবে আর কি, যে এগুলোই কানেক্টর, সেটা মনে রাখতে হবে। দেন তারপর দেখো দাস মানে এভাবে, ইফ যদি, যে শর্ত অর্থে যদি কোনো সেন্টেন্স থাকে, সো এখানে ইফ ব্যবহৃত হয়। তারপরে আছে আনলেস মানে যদি না, সো দ্যাট বা দ্যাট অর্থ যাতে, ফাইনালি বা লাস্টলি অর্থ সর্বশেষে, হ্যান্স অথবা তাই। তারপর ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। আইদার অর হয় এটি কিংবা ওটি, নাইদার ডট 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 নট মানে কি এটিও নয় কিংবা ওটিও নয়, নট অনলি বাট অলসো কেবল এটিই নয় ওটিও। সো এরকম বোথ অ্যান্ড উভয়। সো এখানে রিলেটিভ প্রোনাউন গুলো কানেক্টরস হিসেবে কাজ করে। সো দেখো হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার, হোয়াই, হোয়াইল মানে যখন, এগুলো কিন্তু কানেক্টরস হিসেবে কাজ করে। সো আমরা আসলে দেখে নিলাম যে আসলে কানেক্টরস গুলো কোনগুলো, আমরা সবই জানি, এগুলো খুবই পরিচিত ওয়ার্ড। সো দেখে নিলাম। দেন তারপরে আমরা রুলস নিয়ে আলোচনা করব। সো কানেক্টরস এ কিছু রুলস আছে, সো এগুলো আমরা আগে থেকেই জানি, তারপরেও একটা আইডিয়া নেওয়া আর কি। তো প্রথমে আসি হলো এন্ড নিয়ে। এন্ড কি আমরা সকলেই জানি যে দুটি ওয়ার্ডের মধ্যে লিংক স্থাপন করে এন্ড। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, লিমন এন্ড জারিফ গো দেয়ার। লিমন এবং জারিফ সেখানে গেল, তোমাদের প্রশ্ন থাকবে লিমন, এখানে একটা ড্যাশ দেওয়া থাকবে, দেন জারিফ গো দেয়ার। সো এখানে আমাদেরকে এন্ড বসাইতে হবে। সো এটা দেখো, এটা কিন্তু দুটি ওয়ার্ডের মধ্যে লিংক স্থাপন করছে, লিমন এন্ড জারিফ, লিমন এবং জারিফ। দেন তারপরে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, তো সমজাতীয় দুটি ওয়ার্ডকে যুক্ত করে, সমজাতীয় দুটি ওয়ার্ডকে যুক্ত করে, যেমন নির্জন অ্যাজ ওয়েল অ্যাজ অনেক হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। সো এগুলো খুবই সহজ। সো এখানে দেখো নির্জন এবং অনেক, তাদের দুজনেই তাদের কাজটাকে শেষ করেছে, কমপ্লিট মানে শেষ করা। সো দেখো এখানে কিন্তু সমজাতীয় দুটি ওয়ার্ডকে যুক্ত করেছে, নির্জনও কাজ শেষ করেছে, অনেকও কাজ শেষ করেছে। সো এই দুই নামের মাঝে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহৃত হয়েছে, কিসের জন্য, কারণ সমজাতীয় দুটি ওয়ার্ড। তো এগুলো খেয়াল রাখতে হবে। দেন দেখো ইনক্লুডিং মানে কি, আমরা জানি যে অন্তর্ভুক্ত করা। লাইক যেমন আই ইনভাইটেড মিস্টার নেহাল, আমি মিস্টার নেহালকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানিয়েছিলাম, ইনক্লুডিং হিজ ফ্যামিলি মেম্বার্স। সো এখানে যদি ড্যাশ দেওয়া থাকে তারপরে বলা হয়ে থাকে হিজ ফ্যামিলি মেম্বার্স, সো তোমার এইখানে ইনক্লুডিং বসাইতে হবে, যে আমি মিস্টার নিহালকে ইনভাইট করেছিলাম তার ফ্যামিলি মেম্বার সহ, মানে তার পরিবার সহ, ঠিক আছে। দেন তারপরে আমরা যদি যাই, তো এইখানে আছে হলো বাট মানে হলো কিন্তু, এটা সাধারণত বিপরীত ধর্মী অর্থ বোঝায়, মানে বিপরীত অর্থটা বোঝাবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, বাট ফেইল্ড টু অ্যাটেন্ড দ্য ক্লাস, কিন্তু ক্লাসে অংশগ্রহণ করতে বা অ্যাটেন্ড করতে ব্যর্থ হয়েছে। সো দেখো এখানে কিন্তু বিপরীত ধর্মী অর্থ বোঝাইছে, হি ওয়েন্ট টু স্কুল, এবং যদি বলতো অ্যান্ড অ্যাটেন্ড দ্য ক্লাস মানে কি,
সে স্কুলে গিয়েছিল এবং ক্লাসে অংশগ্রহণ করেছিল। সো এটা কিন্তু বিপরীত ধর্মী নয়, কিন্তু দেখো ফেল করছে মানে কি সে ক্লাসে অংশগ্রহণ করতে পারে নাই। তো এইখানে কিন্তু অবশ্যই বার্ড বসবে। সো বিপরীত ধর্মী অর্থ বোঝাইতে বার্ড ব্যবহৃত হয়। দেন দেখো 5 নাম্বার আছে ইয়েট বা স্টিল। ইয়েট বা স্টিল মানে হলো সত্ত্বেও, তা সত্ত্বেও। যেমন হি স্টাডিড অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়াশোনা করেছিল। Yet he could not pass the exam. Yet he could not pass the exam. তা সত্ত্বেও, একটা কিন্তু শর্ত লাগে যে মানে তা সত্ত্বেও সে এক্সামে পাশ করতে পারে নাই। সো এইগুলো আসলে বুঝতে হবে এবং এগুলো মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। দেন তারপরে দো বা অলদো। দো অলদো মানে যদিও। এই ক্ষেত্রেও দুটি বিপরীতার্থক অর্থবোধক ক্লজের মধ্যে লিঙ্ক করার জন্য ব্যবহার হয়। ক্লজের মধ্যে লিঙ্ক করার জন্য ব্যবহৃত হয়। যেমন দো অলদো মানে কি যদিও। এক্সাম্পল দেখো, দো হি ইজ পুর, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি। সো আমরা এখানে বিপরীতার্থক অর্থবোধক ক্লজ কিসের জন্য বলছে? যেমন আমরা সাধারণত জানি যে যারা রিচ থাকে আমরা সাধারণত ভাবি তারা খুশি থাকে, কিন্তু এইখানে কিন্তু তার উল্টাটা হয়েছে, হি ইজ পুর, সে গরিব তারপরেও খুশি। তো এই ক্ষেত্রে দো বা অলদো বসাইতে হবে। যেমন দো হি ইজ পুর, যদিও সে গরিব ছিল, হি ইজ হ্যাপি। মানে দো হি ইজ পুর, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি, কিন্তু সে খুশি বা সুখী। বিষয়টা এরকম। দেন ওরের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা, ওয়ার্ক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। সো এইখানে দেখো দ্রুত হাঁটো, নতুবা ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনকে মিস করবে, যে তুমি ট্রেনে উঠতে পারবে না আর কি, এরকম। সো দেখো ওয়ার্ক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন, এখানেও কিন্তু বিপরীতার্থক অর্থ বোঝাইছে। দেন তারপরে হাওয়াভার। হাওয়াভার মানে হলো যাই হোক। যেমন ইউ আর লেট, তুমি দেরি করেছো। হাওয়াভার ইউ ক্যান জয়েন দ্য ক্লাস, যাই হোক তুমি ক্লাসে জয়েন করতে পারো। সো অতিরিক্ত জন্য, যেমন একটা স্টুডেন্ট ক্লাসে প্রবেশ করছে, সো স্যার বলতেছে ইউ আর লেট, তুমি অনেক দেরি করে ফেলেছো, যাই হোক তুমি ক্লাসে অংশগ্রহণ করতে পারো। সো এই ক্ষেত্রে এই টিচার হাওয়াভার শব্দটি ব্যবহার করতে পারে। দেন তারপরে যদি আমরা দেখি সিন্স বা অ্যাজ, তো সিন্স বা অ্যাজ যেহেতু অর্থ বসে। যেমন আমরা যদি এ নাম্বার এক্সাম্পলটা দেখি, দেখো সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি সল্টি দে কুড নট ড্রিঙ্ক ইট। দেখো সিন্স মানে হলো যেহেতু অর্থ, সো এটার মিনিং কিন্তু জানতে হবে। সো যেহেতু পানি খুবই নোনতা ছিল, দে কুড নট ড্রিঙ্ক ইট, তারা এটা পান করতে পারে নাই। সো এখানে কিন্তু যেহেতু the water was very salty they could not drink it। সো এই ক্ষেত্রে তোমার এখানে কমা দিয়ে দেন বাক্য দিল, দেন এখানে আন্ডারলাইন ড্যাশ দিয়ে দিল। সো এখানে তোমার সিন্স বসাইতে হবে। এজ এর ক্ষেত্রেও তাই, as he was poor, যেহেতু সে গরিব ছিল, he could not buy the shirt, সে শার্টটা কিনতে পারে নাই। সো এগুলো আমরা দেখব। তারপরে দেখো বিকজ বা ফর, কারণ অর্থে। ফর এর ক্ষেত্রে আগেই বলেছি যদি প্রিপোজিশনের ক্ষেত্রে জন্য ব্যবহৃত হয়, বাট কানেক্টরস এর ক্ষেত্রে অবশ্যই কারণ অর্থে ব্যবহৃত হবে। যেমন জনি কুড নট গো টু কলেজ ড্যাশ হি ওয়াজ সিক, যে সে কলেজে যেতে পারে নাই, তার রিজনটা কি ছিল, যে সে অসুস্থ ছিল। সো এই ক্ষেত্রে তোমার বিকজ বসাইতে হবে। দেন 2 নাম্বার এক্সাম্পলটা যদি দেখি, দেখো নোবডি লাইকস হিম ফর হি ইজ ডিসঅনেস্ট। সো কেউ তাকে পছন্দ করে না, রিজনটা কি, কারণ হি ইজ ডিসঅনেস্ট, সে কি, সে অসৎ। দেন 11 নম্বরটা যদি আমরা দেখি, সো বা দেয়ারফর, সুতরাং বা অতএব। দ্য ক্রিমিনাল কিলড দ্য ম্যান, এই আসামিটা একটা মানুষকে হত্যা করেছিল। সো হি ওয়াজ পানিশড, এই ক্ষেত্রে দেখো সো হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সো এখানে কিন্তু এটা একটা প্যাসিভ ভয়েস সেন্টেন্স। সো এখানে যদি আমরা দেখি হি ওয়াজ পানিশড, কেমনে বুঝলাম, দেখো সাধারণত ওয়াজ আছে যেহেতু, সো এটা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস। সো ওয়াজ এর পরে যদি আইএনজি থাকতো তাহলে এটা তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হইতো, আর এখানে এটা অ্যাক্টিভ ভয়েস হইতো। বাট এখানে দেখো সো হি ওয়াজ পানিশড,
এটার পরে কি ভার্ব ফ্রি হয়েছে। সো এই ক্ষেত্রে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, তাকে দেওয়া হয়েছিল, কর্তা নিজে সে কাজটা করে নাই। সো এখানে হি ওয়াজ পানিশ, সো এটা একটা প্যাসিভ ভয়েস সেন্টেন্স। দেন আমরা যদি 12 নম্বর রুলসে যাই, দেখো ইফ বা প্রোভাইডেড। সো প্রোভাইডেড বা ইফ যে কোনো একটা সেন্টেন্স কানেক্টরে দিলেই হবে। সো এটা হলো যদি। ইফ হি কামস আই উইল গো, একটা কিন্তু শর্ত লাগানো দেওয়া হয়েছে, যদি সে আসে আমি যাব। ইফ হি কামস আই উইল গো। দেন দেখো 13 নম্বরটা হলো ঘটনাক্রম বা ক্রমাধিকার বোঝানোর জন্য ব্যবহৃত। যেমন একটা ঘটনা ঘটছে, দেন তারপরে কি যদি আমি একটা সাপোজ যদি একটা এক্সাম্পল দিই, যখন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তাকে উন্নত দেশে পরিণত করতে হলে কিছু স্টেপস সরকারকে বাস্তবায়ন করতে হবে। সো দেখো কি কি স্টেপস, ধরো 3টা স্টেপস এর কথা বলছে। সো ফার্স্টলি, প্রথম স্টেপ কি, ফার্স্টলি প্রথম স্টেপ কি করতে হবে। সো প্রথম স্টেপ হলো যে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। দেন সেকেন্ডলি, সো এখানে কি করতে হবে, যে বেকারত্ব দূর করতে হবে। থার্ডলি হতো যে এই যে তোমাদের খাদ্যের অভাব বা নিরসন দূর করতে হবে। সো এই ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে তোমার যদি সেন্টেন্স কানেক্টরে এরকম টপিকের উপর থাকে বা এরকম বিষয় বোঝানো হয় যে একটা ঘটনাক্রম ক্রমাধিকার বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে, সো সেইখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, সো এগুলো ব্যবহৃত হবে। ঠিক আছে। দেন দেখো নাম্বার 14। সো 14 নাম্বার যদি আমরা রুলসটা দেখি, যে রিলেটিভ প্রোনাউন সমূহ লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখো আই নো দ্য ম্যান, আমি ওই মানুষটিকে চিনি। ড্যাশ ইজ রিচ, সো এখানে আমরা কি বসাবো। সো আমরা সাধারণত আমরা সবাই জানি যে এখানে হো বসাইতে হবে। কিসের জন্য, কারণ আই নো দ্য ম্যান, সো এই ম্যানকে বোঝানো হয়েছে। সো সেটা একটা ব্যক্তি, সো ব্যক্তির জন্য আমরা অবশ্যই হো বসাবো। দেখো দিস ইজ দ্য শার্ট হুইচ আই বট ইয়েস্টারডে, এটা সেই শার্ট যেটি আমি গতকাল কিনেছিলাম। সো এইখানে বস্তুর পরিবর্তে হুইচ ব্যবহৃত হয়। সো আমি এইখানে যদি হো দিই তাহলে কি হবে, হবে না, কারণ এটা তো দ্য শার্ট তো কোনো ব্যক্তি না, সো এটা বস্তু, যার কারণে এখানে হুইচ ব্যবহৃত হয়েছে। দেন দেখো আই ওয়েক আপ when it was raining, আমি থেকে উঠেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল। তো এখানে একটা সময় বুঝাইছে। সো সময় বোঝানোর ক্ষেত্রে যদি আমি হো দেই, হুইচ দিই, সেটা তো আর হবে না। সো এইখানে হোয়েন হবে। হোয়েন মানে সময় বোঝানো হয়েছে, সময় বোঝানোর ক্ষেত্রে আমাদের হোয়েন দিতে হবে। উই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, সো এখানে স্থান বোঝাইলে আমরা স্বভাবতই সাধারণত কি দিব, আমরা অবশ্যই হোয়ার দিব। সো এখানে যদি আমরা হোয়েন বসাই তাহলে কি হবে, হবে না। তোমাদের কানেক্ট হচ্ছে কিভাবে আসতে পারে, উই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এখানে হোয়ারটা দিবে না, সো এখানে ড্যাশ দেওয়া থাকবে। সো এইখানে উই নো দ্য প্লেস ড্যাশ হি লিভস, সো এখানে হোয়ার দিতে হবে। সো এটাই হলো কানেক্টরস। ঠিক আছে। দেন দেখো আরো কিছু আছে, যেমন জেনারেলি বা ইউজুয়ালি, এটা আসলে সচরাচর বা স্বাভাবিক কাজের বর্ণনা দিতে এটি ব্যবহৃত হয়। দেন তারপরে আরো কিছু আছে, যেমন এজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, যেমন হি ওয়াজ ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় অমনোযোগী ছিল। এজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, যার ফলে, মানে তার রেজাল্টে কি হয়েছে, যে হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, যেহেতু সে তার পড়াশোনায় অমনোযোগী ছিল, যার ফলে সে এক্সামে ব্যর্থ হয়েছে বা ব্যর্থ হয়েছিল, বিষয়টা এরকম। ঠিক আছে। তারপরে মোরেভার বা বিসাইড, সো এগুলো হলো অতিরিক্ত, যেমন অধিকন্তু বা তাছাড়াও, এগুলোর ক্ষেত্রে যেমন দাম অতিরিক্ত বোঝানোর ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহৃত হয়। যেমন দ্য ম্যান হ্যাজ এ ফ্ল্যাট, যে মানুষটির একটি ফ্ল্যাট আছে। বিসাইডস, এছাড়াও, হি হ্যাজ আ নিউ কার, সো বিসাইডস মানে কি, আমরা সাধারণত বুঝতেই পারতেছি যে এটা হলো যে অতিরিক্ত বোঝাইছে। সো এরকম টাইপের আসলে আমরা অবশ্যই বিসাইডস ব্যবহৃত করব। দেন দেখো আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে আইদার ডট 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 অর, মানে কি, হয় এটি কিংবা ওটি। সো এইখানে দুটির একটিকে বোঝাতে এটি ব্যবহৃত হয়। যেমন
হি ইজ আইদার ম্যাড অর ফুলিশ। সো এইখানে দেখো আইদার ম্যাড অর ফুলিশ, সে হয়তো পাগল নয়তো বোকা। সো এইখানে দেখো হয় এটি না হয় ওটি, মানে সে হয়তো পাগল না হয় বোকা। সো এরকম এরকম ব্যবহৃত হবে যে দুটি একটিকে বোঝাবো। আবার দেখো নাইদার নর। সো নাইদার নরের ক্ষেত্রে কি হয় জানো, যে এটিও নয় কিংবা ওটিও নয়, মানে দুটির একটিও বোঝাবো না। নাইদার সেতু নর নার্গিস ইজ ইন্টেলিজেন্ট, মানে সেতু নয় নার্গিসও বুদ্ধিমান নয়। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সেতুও 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 বুদ্ধিমান নয়, নার্গিসও বুদ্ধিমান নয়। সো দুটির একটিও না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা তো জানি যে কিভাবে হতে হবে, নাইদার নট। সো এই রুলস গুলো তোমরা আয়ত্তে নিয়ে আসবে, একটা আইডিয়া নিবে আর কি, ঠিক আছে। এগুলো আমরা সচরাচর সবাই 9-10 থেকেই বা তারও আগে থেকেই পড়ে আসছি। সো এগুলো একটু আইডিয়া নিতে হবে, দেন আমাদের কানেক্টরস গুলো চিনতে হবে। আমরা যে কানেক্টরস গুলো না চিনি, তাহলে আমরা কানেক্টরস গুলো কিভাবে অ্যান্সার করব। সো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কানেক্টরস ভালোভাবে চিনতে হবে, ঠিক আছে। যে কোনগুলো কানেক্টরস, কোনগুলো আবার প্রশ্নের কিভাবে আসে, এগুলো যদি না জানি, সো এই ক্ষেত্রে আমরা কানেক্টরস অ্যান্সার করতে পারবো না, ঠিক আছে। সো এগুলো আমাদের সো কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে কানেক্টরস গুলো কোনগুলো এগুলো চিনতে হবে, দেন আমাদের রুলস থেকে একটা আইডিয়া নিতে হবে, এবং অবশ্যই ভোকাবুলারি তো অর্জন করতেই হবে। যেমন বাংলা ক্ষেত্রে, বাংলা ট্রান্সলেটের ক্ষেত্রে যেমন একটা ইংলিশ দেওয়া থাকলেও এখানে বাংলা অর্থ সহ বুঝে বুঝে পড়লে অ্যান্সারটা অনেক ইজি হয়ে যায়, অনেকটা সহজ হয়ে যায়। এবং যত বেশি প্র্যাকটিস করা যায়, ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করা হবে তত সে সেই বিষয়ের উপর দক্ষতা অর্জন করবে। বিষয়টা হলো এরকম। তো ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল অংশ এই বিষয় যে একজন মানুষ যত বেশি এই গ্রামারের অংশ যতগুলো আছে যত বেশি প্র্যাকটিস করবে সে তত পারদর্শী হবে, সে তত ভালো করতে পারবে। সো আমাদের টার্গেট হলো যে 30টা কোশ্চেন, সো 30টা বোর্ড কোশ্চেন যদি কেউ বাংলা অর্থ সব ভালোভাবে বুঝতে পারে, সো আমি মনে করি সেন্টেন্স কানেক্টরস তার আর অন্য কোথাও প্র্যাকটিস না করলেও চলবে। এমনকি যে কোনো জায়গায় এইচএসসি অ্যাডমিশন সবকিছু আশা করা যায় কমপ্লিট হয়ে যাব, ঠিক আছে। সো এই পর্যন্তই ছিল আমাদের এই আজকের কানেক্টর সম্পর্কে একটা বেসিক বিষয়। সো এরপরের ক্লাসগুলোতে আমরা 2টা থেকে 3টা বোর্ড কোশ্চেন বাংলা সহ যে কানেক্টর এটাই কিসের জন্য হলো, সো এরকম ভাবে আমরা 2টা থেকে 3টা বোর্ড কোশ্চেন ভালোভাবে শেষ করার পরে আস্তে আস্তে দেখা যাবে যে কানেক্টর সম্পূর্ণ শেষ হয়ে যাবে, এবং আমরা যে কোনো জায়গা থেকে আসলে পারা যাবে। এবং কি আমি বললাম যে লাস্ট ক্লাসে 30টার একবার পিডিএফ দিয়ে দেওয়া হবে অ্যান্সার সহ, যাতে সে এখন প্র্যাকটিস করলো, পরবর্তীতে পরীক্ষার আগে প্র্যাকটিস করার জন্য যাতে ওই পিডিএফ থেকে সে সরাসরি প্র্যাকটিসটা করতে পারে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।